এনসিপি দল হিসেবে তাদের মধ্যপন্থী জায়গাটা ধরে রাখতে পারছে কিনা নাকি ডানে হেলে পড়ছে, এবং যখন এই খবর প্রকাশিত হলো দৈনিক প্রথম আলোতে যে 8টি দল একসাথে যুগপৎ আন্দোলনে যাচ্ছে এবং সেখানে জামাতের পাশাপাশি এনসিপির নাম আসলো, পরে আবার আপনাদের তরফ থেকে বলা হলো যে সেটা না হলেও এনসিপির নেতৃত্বে আলাদাভাবে যুগপৎ কিছু একটা হলেও হতে পারে। আসলে আপনাদের দল হিসেবে এই মুহূর্তে অবস্থানটা কি? ধন্যবাদ আপনাকে, উপস্থিত সবাই এবং দর্শকদেরকে শুভেচ্ছা। আসলে আমরা শুরু থেকেই মানে এনসিপির জন্মের পর থেকেই এই ধরনের আমরা যতবারই মুখে বলি যে আমরা মধ্যমপন্থার বাংলাদেশপন্থী গণতন্ত্রের পথে আমরা রাজনীতি করতে চাই, আমরা কোনো আইডিওলজি বা মতবাদ প্রতিষ্ঠা করে রাজনীতি করতে চাই না, ততবারই আমাদের এই কথাগুলোকে উপেক্ষা করে নানানভাবে আমরা এটাতে মানে ট্যাগ হয়েছি যে আমরা ডান দিকে হেরে যাচ্ছি বা ডানপন্থার একটা দল। আমি আসলে আজকে এই ব্যাপারটাতে একটু অন্যভাবে কথাটা বলতে চাই যে আপনি জানেন দীর্ঘদিন ধরে কিন্তু আসলে এই ডান বামের এই ঝগড়াটা খুব স্পষ্ট থাকে সব কিছুর মধ্যে, মানে এত অবসেসড আমরা জাতি হিসেবে এই সেকুলার বনাম এই মৌলিবাদী এই বাইনারিটাতে এত অবসেসড কিন্তু আমরা অন্য কোনো কিছুতে নাই, এবং এটাতে বিভোর থাকতে থাকতে গত 15 বছরে কিন্তু প্রত্যেকটা ব্যাংক খালি হয়ে গেছে। আমি এই কথাগুলো মানে এই কারণে বলছি যে শুনতে মনে হবে যে আমি হয়তো বিষয়টাকে অ্যাভয়েড করার জন্য বলছি, ব্যাপারটা একেবারেই না। আমি আসলে বেশ কিছুদিন ধরে নিজেই চিন্তা করছিলাম যে আমরা কেন এই জায়গাটাতে প্রত্যেকটা টকশোতে গিয়ে কেন আমাকে প্রমাণ করতে হচ্ছে যে এনসিপি ডান দিকে হেলে যায় নাই বা বাম দিকে হেলে যায় নাই। আমি দেখছি এই আলোচনাটা খুব সুন্দরভাবে দশকের পর দশক জিয়ে রাখা হয়। আপনি দেখেন আমরা কিন্তু এভাবে যতটা এই বাইনারিটাতে নিজেরা অবসেসড, আমরা কিন্তু অবসেস অন্য কোনো কিছুতে না। আমরা কিন্তু এখনও এরকম তুমুল আলোচনায় যে ভাইরা আন্দোলনে যাবে, আমরা কিন্তু আন্দোলনে যাচ্ছি না যে কেন আপনার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ কেন নিরপেক্ষ হবে না, যে দুর্নীতি করে বাংলাদেশকে পুরো ঝাঁঝরা করে দিয়েছে। আপনি দেখেন একটা মধ্যবিত্ত পরিবারের বাবা যখন টিসিবির ট্রাকের লাইনে মুখ লুকায়ে আপনার বাজার করে এবং বাসায় এসে যখন সে টিভিতে দেখে যে আমরা এগুলি করছি, তার মানে ওই জিনিসটা পুরো আড়াল হয়ে যাচ্ছে। সো আমি মনে করি যে আমরা এনসিপি এখন এই ধরনের রাজনীতি থেকে এই বাইনারিটা থেকে বের হয়ে আসবে, এবং আমরা যার সাথেই জোট করি না কেন, আমরা যার সাথেই যুগপৎ আন্দোলনে যাই না কেন, যদিও আমরা এখন কোনো ধরনের যুগপৎ আন্দোলনে যাচ্ছি না এবং জোটের কোনো কথা এখন পর্যন্ত কোনো কিছু স্থির হয় নাই। এগুলো কি বিবেচনায় আছে, আলোচনা টেবিলে আছে? আগের কথাটা একটু শেষ করি যে এটার বাইরে গিয়ে না আমরা এখন এটাকে একদম পয়েন্ট আউট করে এটাকে বাদ দিয়ে বাকি রাজনীতিটা করব, যে রাজনীতিটাতে মানুষের উপকার হবে। এই বিগত দিনে যে এই যে দুর্নীতি এবং যেভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে, এবং সবচেয়ে স্পেসিফিক্যালি আপনি দেখেন এই যে নারীদের ব্যাপারে যে 50 বছরে নারীরা যেখানে শুরু হয়েছিল এই বাইনারিতে, কিন্তু এই নারীদের এত বড় একটা গণ অভ্যুত্থানের পরও নারীদের রাজনৈতিক অধিকার হারিয়ে গেছে। আলোচনাধীন আছে কিনা এই যুগপৎ আন্দোলনে যাওয়ার মতো আসলে কোনো কারণ আমরা দেখি না। কেন দেখি না? কারণ আজকেও ঐকমত্য কমিশনের পক্ষ থেকে কিন্তু একটা প্রস্তাব দেওয়া হয়েছে, ওনারা যে রাজপথে আন্দোলন করবে, রাজপথে তো কার সাথে আন্দোলন করবে? একা একা আন্দোলন করবে। আপনারা যদি টেবিলে বসে আলোচনা করেন, কারণ যে কনস্টিটিউশনাল অর্ডার প্লাস ফলোড বাই রিফারেন্ডামের যে কথা আজকে বলা হয়েছে, এগুলো তো আলোচনার ভিত্তিতে আজকে 3টা দল বা যে 33টা দল আছে সবগুলো মিলে ঠিক করবে। সো ওনারা রাজপথে এখানে যখন সরকার নিজেই রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানাচ্ছে এই আলোচনার জন্য, সেখানে আন্দোলনে যাওয়ার কোনো মানে হয় না। আর যদি পিআর জন্য হয়, আমরা তো বরাবরই আপার হাউসে পিআর চাচ্ছি, কিন্তু শুধুমাত্র লোয়ার হাউসে পিআরের জন্য রাজপথে যাওয়ার কোনো যৌক্তিকতা আসলে এনসিপি দেখে না। বরং যদি এখানে থাকতো যে কিভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো যাবে, কিভাবে রাষ্ট্র তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাতে এটা হতে হবে, যে বা যেসবগুলোতে আমরা একমতে পৌঁছায় নেই, ওগুলার যদি কোনো দাবি থাকতো, বা নারীদের দলীয় মনোনয়ন যদি বাড়ানোর ব্যাপারে সরাসরি নির্বাচনে এরকম যদি কোনো মানে জাতীয় স্বার্থ কেন্দ্রিক একদম স্পেসিফিক যদি থাকতো আমাদের কাছে, তাহলে এটা আরো বিবেচ্য হতো। উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাস কি এই আন্দোলনকে বা এই ধারণাগুলোকে যে জামাতের সাথে এনসিপি মিলে যাচ্ছে কিনা, সেটা কি তার জায়গা থেকে তার ব্যক্তিগত আশঙ্কা, নাকি এনসিপি যা করছে তার খানিকটা প্রভাব তার এই ফেসবুক স্ট্যাটাসে আছে? মাহফুজের আসলে অবজারভেশনটা আমার কাছে মনে হয় ঠিক, কিন্তু উনি কার উদ্দেশ্যে এটা লিখেছে এটা তো
উনি বলতে পারবে। কিন্তু আসলে যে যখন অন্য পন্থার মানে অনেকগুলো রাজনৈতিক দল অলরেডি আছে, তখন নতুন করে এরকম আরেকটা মতবাদের রাজনৈতিক দলের প্রয়োজন নেই। ওনার এই যে অবজারভেশন, এই অবজারভেশনটা ঠিক, কিন্তু উনি আসলে এটা কাকে উদ্দেশ্য করে বলেছেন আমি জানি না, এবং এটা আসলে উনি কেন এই মুহূর্তে বলেছেন আমি সেটাও জানি না। হয়তো নিউজে প্রথমে এসে গিয়েছিল যে 8টা দল মিলে যুগপৎ আন্দোলন করছে, উনি হয়তো উনি দেশের বাইরে আছেন, হয়তো এটা দেখে হয়তো উনি মনে করেছেন যে একটা সবাই মিলে একটা আন্দোলনে যাচ্ছে, যখন আলোচনাটা চলমান আছে। এবং এই আলোচনাটায় আজকে যে বিষয়টা ঐক্যমত্য কমিশনে আছে, আমার কাছে মনে হয় এটার উপর তো আলোচনা এখন অনেক ধাপ, অনেকগুলো দরজা খুলে গেল। আরও 1 মাস কিন্তু রাজনৈতিক দলগুলোর অনুরোধেই কিন্তু এই ঐক্যমত্য কমিশনে মেয়াদটা বাড়ানো হয়েছে। সো আমার কাছে মনে হয় যে এই ডানপন্থা, বামপন্থা এবং ডান দিকে হেলে যাওয়া এইটাকে পুরাটাই আমার মনে হয় এখন সেকেন্ডারি করে ফেলা উচিত রাজনীতির আলোচনায়। প্রাথমিক করা উচিত কিভাবে হচ্ছে আমরা মানুষের আয় ব্যয়ের বৈষম্য কমাবো, দুর্নীতি কমাবো এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা কমায়ে জনগণের ক্ষমতা বাড়াবো। ধন্যবাদ।